আচ্ছা, তাহলে আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে দেখব যে স্ট্যান্ডার্ড ফিল্ড আমরা জানি, কাস্টম ফিল্ড আমরা জানি। স্ট্যান্ডার্ড ফিল্ড স্ট্যান্ডার্ড অবজেক্টে হতে পারে, কাস্টম অবজেক্টে হতে পারে। চারটে স্ট্যান্ডার্ড ফিল্ড কাস্টম অবজেক্টে আমরা পাই বাই ডিফল্ট। স্ট্যান্ডার্ড ফিল্ড কি জিনিস? যেগুলো আমরা ডিলিট করতে পারি না, সেলসফোর্স দেয়। কাস্টম ফিল্ড কি জিনিস? যেগুলো আমরা তৈরি করছি। ঠিক আছে, কাস্টম ফিল্ড আমরা স্ট্যান্ডার্ড অবজেক্টেও তৈরি করতে পারি, কাস্টম অবজেক্টেও তৈরি করতে পারি, তাই তো? এবার আমি যদি কোনো একটা ফিল্ডকে ম্যান্ডেটারি করতে চাই, তার মানে আমি সেভ করতে দেবো না যতক্ষণ না ভ্যালু দিচ্ছি, তাহলে অনেকগুলো জায়গায় আমি এটা করতে পারি। একটা হচ্ছে ফিল্ড টাইপেই আমি বলে দিতে পারি এটা রিকোয়ার্ড। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফিল্ডে এটা এই রিকোয়ার্ড অপশনটা নেই। আমি কোনো স্ট্যান্ডার্ড ফিল্ডকে রিকোয়ার্ড বানাতে পারবো। ঠিক আছে, কাস্টম ফিল্ডে তুমি ফিল্ড টাইপ চেঞ্জ করে রিকোয়ার্ড করতে পারো, ওটা আমরা দেখবো কিভাবে করা যায়। পেজ লেআউটে আমি স্ট্যান্ডার্ড ফিল্ড এবং কাস্টম ফিল্ড দুটোকেই রিকোয়ার্ড করতে পারি। আর এই দুটো ছাড়া আরেকটা অপশন আমরা পাবো, সেটার নাম হচ্ছে ভ্যালিডেশন রুল। ভ্যালিডেশন রুল দিয়ে আমি স্ট্যান্ডার্ড ফিল্ড বা কাস্টম ফিল্ডকে রিকোয়ার্ড করতে পারবো। কোনটা কখন ইউজ করবো সেসব নিয়ে আমরা ডিসকাশন করবো। তার আগে দেখে নিই যে কিভাবে ব্যাপারটা হচ্ছে। এখানে পর্যন্ত, এখনো পর্যন্ত কোনো প্রশ্ন, কারো কোনো কনফিউশন? না স্যার। তাহলে আমরা টুক করে দেখে নিই যে এটা ভ্যালিডেশন ইয়েতে আমাদের কেমন লাগছে। অ্যাকাউন্ট অবজেক্টে আসি। অ্যাকাউন্ট অবজেক্টে দেখো অনেকগুলো পেজ লেআউট আছে। পেজ লেআউট কেন তৈরি করা হয়? পেজ লেআউটটা আসলে স্ক্রিন। কোন স্ক্রিনটা? যে কোনো এক অবজেক্টের যেটা ডিটেল স্ক্রিন হয়, এই যে ডিটেল ট্যাবের ভেতরে যেটা হয়, এই এই অ্যারেঞ্জমেন্টটা, এই ওরিয়েন্টেশন, এই যে ফিল্ডস গুলো দেখতে পাচ্ছ চোখের সামনে, এই স্ক্রিনটা হচ্ছে লেআউট। এই রিলেটেড লিস্টটাও এটার মধ্যেই পার্ট। এটা এটা যখন নিউ উইন্ডোতে খুলছে, নিউ অ্যাকাউন্টে, এটাও এই একই লেআউট। ঠিক আছে, যে কোনো ইউজার একটা লেআউট ইউজার টাইপের উপর ডিপেন্ড করে। তার মানে কি, আমি চারটে লেআউট যদি বানিয়ে থাকি, তাহলে আমি বিভিন্ন ইউজারকে, বিভিন্ন ধরনের ইউজারকে কি করে আইডেন্টিফাই করব? প্রোফাইল দিয়ে আইডেন্টিফাই করব। প্রত্যেকটা ইউজার টাইপ হচ্ছে প্রোফাইল। এই প্রত্যেকটা ইউজার টাইপে আমি আলাদা আলাদা করে লেআউট অ্যাসাইন করতে পারি। ঠিক আছে, যে কোনো একটা জায়গায় এখানে চেঞ্জ করে আমি লেআউটটা অন্য করে দেবো। কেন এই লেআউট গুলো বানানো হয়? কেন কি, একটা সেলসের লোকের হয়তো সবকটা ফিল্ড লাগছে না, ওটা সেলস রিলেটেড যে ফিল্ড গুলো সেগুলো দিলেই হবে। একটা সার্ভিসের লোকজনের হয়তো সার্ভিস রিলেটেড ফিল্ড গুলো দিলেই হবে। মার্কেটিং লোকটা মার্কেটিং রিলেটেড ফিল্ড গুলোই দিল, তাহলে আমার স্ক্রিনটা ছোট হলো, আননেসেসারি ফিল্ড গুলো আমি রাখলাম না। ঠিক আছে, তো লেআউটের এটাই কাজ। আবার অনেক সময় লেআউটটা আমার দরকার হয় ডিপেন্ডস অন দ্য রেকর্ড টাইপ অলসো। তার মানে ইউজার টাইপের উপরে বেস করে আমার লেআউট আমি সিলেক্ট করতে পারি, কিন্তু ইউজার টাইপ আর রেকর্ড টাইপ দুটোর উপরে যদি আমি লেআউট সেট করতে চাই, তাহলে আমি রেকর্ড টাইপ ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, বাই ডিফল্ট রেকর্ড টাইপ থাকে না, তো তোমায় বানাতে হবে। রেকর্ড টাইপ কেন বানাতে হবে? রেকর্ড টাইপ বানাতে হবে যখন কোন ধরনের রেকর্ড, তার উপরে আমি ফিল্ডস গুলো যদি পাল্টাতে চাই। যেমন ধরো অ্যাকাউন্টে নানা রকম টাইপের অ্যাকাউন্ট হতে পারে, তাই না? এখানে যদি আমি যাই, এখানে দেখো একটা টাইপ ড্রপ ডাউন আছে, এত ধরনের টাইপের অ্যাকাউন্ট হতে পারে। এই টাইপগুলোর জন্য যদি আমার আলাদা আলাদা উইন্ডো, আলাদা আলাদা স্ক্রিন দরকার হয়, কারণ হচ্ছে ফিল্ডস গুলো আলাদা, এরকম যদি রিকোয়ারমেন্ট এসে যায়, তাহলে এই টাইপের সাথে আমার তাহলে রেকর্ড টাইপটাও ডিফাইন করতে হবে। রেকর্ড টাইপ ডিফাইন না করলে যে ধরনের রেকর্ড সেই ধরনের আমি স্ক্রিন দেখাতে পারবো। তো বাই ডিফল্ট পেজ লেআউট যদি মাল্টিপল তৈরি করো, তাহলে ইউজার টাইপের উপরে অ্যাসাইন করতে হবে। আর যদি মানে যে ধরনের রেকর্ড সেটার উপরে আমি যদি তুমি স্ক্রিনটা চেঞ্জ করতে চাও, তাহলে রেকর্ড টাইপ ডিফাইন করতে হবে। তাহলে পেজ লেআউটের রেকর্ড টাইপটা বোঝা গেল কি কারণে লাগবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ফিল্ডে আবার আসি। দেখো এই যে অ্যাকাউন্ট নাম্বার, এই ফিল্ডটাকে আমি যদি ম্যান্ডেটরি করতে চাই, আমি যদি যাই এটা গিয়ে এডিট মারি, আমার দেখো এখানে কোনো রিকোয়ারমেন্ট নেই রিকোয়ার্ড করা, কিন্তু আমি যে কোনো যদি আমি কোনো এই ধরো এইটা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ফিল্ড, তাই না? এটা একটা আন্ডারস্কোর সি দেখে বুঝতে পারছি এটা একটা কাস্টম ফিল্ড। এই ফিল্ডটাতে গিয়ে আমি যদি এডিট মারি, দেখো এখানে একটা রিকোয়ার্ড বলে একটা বাটন আছে, তাই তো? এটা আমি চেক করে দিলে এটা রিকোয়ার্ড হয়ে গেল। তো এরকম আমি একটা রিকোয়ার্ড অলরেডি করেছি, সেটা হচ্ছে
এই যে মাই আইডি, এই ফিল্ডটা দেখো রিকোয়ার্ড করা হয়েছে, ঠিক আছে, রিকোয়ার্ড টিক মারা আছে। এডিট করে আমি রিকোয়ার্ড টিক মেরেছি। এটা রিকোয়ার্ড টিক মারা থাকলে কি হয়, আমি যখন অ্যাকাউন্টটা তৈরি করছি, ধরো একটা নিউ অ্যাকাউন্ট বা এডিট করবো যা করে, এই দেখো মাই আইডিতে এটা লাল রঙের একটা স্টার দিয়ে দেবে, তার মানে আমি এটা সেভ করতে পারবো না এগুলো না ফিল আপ করতে, ঠিক আছে। তার মানে অ্যাকাউন্ট নেমটা বাই ডিফল্ট ম্যান্ডেটরি থাকে, নেম ফিল্ড সবসময় ম্যান্ডেটরি, এটা একটাই স্ট্যান্ডার্ড ফিল্ড যেটা ম্যান্ডেটরি বাই ডিফল্ট, এবং তুমি এটাকে নন ম্যান্ডেটরি করতে পারবে না। কিন্তু আর কোনো স্ট্যান্ডার্ড ফিল্ডই তুমি ম্যান্ডেটরি করতে পারবে না ফিল্ড টাইপ কি। তাহলে আমি যদি অ্যাকাউন্ট নাম্বারটাকে ম্যান্ডেটরি করতে চাই, তাহলে আমার কি কি অপশন হাতে আছে, আমি ডাইরেক্টলি অ্যাকাউন্ট নাম্বারে যাই, এই পেজ লেআউটটা যেতে পারি। পেজ লেআউটে গিয়ে আমি এই যে ফিল্ডটায় গেলাম, এই যে অ্যাকাউন্ট নাম্বারটা, এখানটা গিয়ে এই প্রপার্টিটায় গেলাম, দিয়ে এটাকে রিকোয়ার্ড করতে, যেই করে দেবো এই লাল স্টারটা এখানে চলে আসবে। তার মানে এবার আমি যখন নতুন অ্যাকাউন্ট করতে যাচ্ছি, তখন দেখো এই অ্যাকাউন্ট নাম্বারে লাল স্টার এসে গেল। এখানে এবার যখন সেভ করতে হবে তখন এটাও আমার ভরতে হবে, এগুলো রিকোয়ার্ড হয়ে গেল। কিন্তু একটা জিনিস মানতে হবে, এই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এই পেজ লেআউটের জন্যই ম্যান্ডেটরি হলো। অন্য কোনো ইউজারের যদি অন্য কোনো পেজ লেআউট অ্যাসাইন করা থাকে, তাহলে তার জন্য কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ম্যান্ডেটরি হলো না। কিন্তু ফিল্ড লেভেলে গিয়ে আমি যে এই ফিল্ডটা ম্যান্ডেটরি করেছিলাম, সেটা কিন্তু সব পেজ লেআউটে ম্যান্ডেটরি হয়ে গেছে, সব ইউজারের জন্য ম্যান্ডেটরি হয়ে গেছে, এমনকি ডেটা লোডার বা ওয়ার্ক বেঞ্চের জন্য ম্যান্ডেটরি হয়ে গেছে। তুমি কোনো এক্সেল শিটেও কোনো ডেটা আপলোড করতে পারবে না এই ফিল্ডে ভ্যালু না দিয়ে। কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা ডেটা লোডারের জন্য ম্যান্ডেটরি নয়, অন্য ইউজারের জন্য ম্যান্ডেটরি নয়, কারণ এটা পেজ লেআউটে ম্যান্ডেটরি করা হয়েছে। তার মানে যে যে ইউজারের এই পেজ লেআউটটা আছে তাদের জন্য ম্যান্ডেটরি হলো, খালি ইউআই তে ম্যান্ডেটরি হলো। সেই ইউজারটা যখন ডেটা লোডারে দিয়ে আবার আপলোড করতে হবে, তার জন্য কিন্তু ম্যান্ডেটরি হলো, অন্য ইউজারের জন্য তো এমনি হলো। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে লেআউটে ম্যান্ডেটরি করাটা খালি স্ক্রিনে ম্যান্ডেটরি করা হচ্ছে কিছু ইউজারের জন্য, দ্যাটস ইট। ওভারঅল ম্যান্ডেটরি যদি আমায় করতে হয় কোনো একটা ফিল্ডকে, তাহলে কি করতে হবে, তাহলে আমায় স্ট্যান্ডার্ড ফিল্ডকে যদি আমি করতে হয়, তাহলে আমার ভ্যালিডেশন রুল লিখতে হবে। এটা কোন ধরনের ফিল্ড, এটা একটা অ্যাকাউন্ট নাম্বার ফিল্ড। এই নাম ফিল্ডটাকে যদি আমি এটা ম্যান্ডেটরি করতে চাই, তাহলে এখানে ভ্যালিডেশন রুল। চলো এটা নতুন ভ্যালিডেশন রুল লেখা যাক। অ্যাকাউন্ট নাম্বার নট ব্ল্যাঙ্ক, কোন ফিল্ডটাকে নিয়ে চেক করছি, অ্যাকাউন্ট নাম্বার, ইনসার্ট নিলাম, ইকুয়াল টু, যখন ব্ল্যাঙ্ক হবে চেক সিনট্যাক্স, তখন আমি কি বলবো, নাম্বার cannot be blank। এই এরর মেসেজটা আমি পেজের মাথায় দেখাতে পারি, আমি ফিল্ডের পাশেও দেখাতে পারি। ইউজুয়ালি ফিল্ডের পাশে দেখানোটাই ভালো, তাহলে বোঝা যায় যে কোথায় কোন কাজে ঝাড়টা খেয়েছে। তাহলে অ্যাকাউন্ট নাম্বারে আমি চলে এলাম। এবার অ্যাকাউন্ট নাম্বারটা আমি যেহেতু ইউআই থেকেই ম্যান্ডেটরি করে দিয়েছি, আমার কিন্তু এই ভ্যালিডেশন রুলটা আর দরকার নেই, আপাতত ফায়ারও করবে না, কেন কি এখানে তুমি সেভই মারতে পারছো, তাই না? কিন্তু আমি আবার যাব এখানে এই পেজ লেআউট থেকে এটাকে তুলে দেবো। অ্যাকাউন্ট নাম্বারটা ম্যান্ডেটরি ছিল, এটা তুলে দিলাম। অ্যাকাউন্ট রেভিনিউটা আমি ম্যান্ডেটরি করেছিলাম, এটাকে আমি তুলে দিচ্ছি, সেভ। তাহলে ইজি হয়ে গেল। যদি মাই মাই লেআউটটা আমি করতে চাই, তুমি দেখো এটা অ্যালাউ করবে। মাই আইডিটা আমি যদি এখানটা এটাকে ওড়াতে চাই, দেখো এটা তোমার অ্যালাউডই নয়। এটা কেন অ্যালাউড নয়, কারণ এটা ফিল্ড লেভেলে ম্যান্ডেটরি করা আছে, তাই পেজ লেআউটে গিয়ে তুমি আর চেঞ্জ করতে পারবে। এবার তাহলে আমি যখন নতুন অ্যাকাউন্ট খুলছি, এবার যদি আমি দেখো এমনি সেভ মারতে চাই, ও কিন্তু দেখাচ্ছে না, আমার খালি মাই অ্যাকাউন্ট আর মাই এটাই চাইছে, আমি এখানে ভরে দিচ্ছি। মাই আইডি এটা ভরে দিলাম, সেম মারলাম। এইবার দেখো ও কিন্তু ফায়ার করছে,
এবং বলছে অ্যাকাউন্ট নাম্বারটা ম্যান্ডেটরি। তাহলে লাল তারাটা কিন্তু সাথে নেই, কিন্তু এটা সেভ বাটন যখন ক্লিক করো সেই সময় ও চেক করে নেবে। তো এবার এটা নন ব্ল্যাঙ্ক হয়ে গেল। তো ম্যান্ডেটরি চেক যদি করতে হয় তাহলে আমি বলবো সবসময় পেজ লেআউটও ম্যান্ডেটরি করে দেবে, আর এই ভ্যালিডেশন রুলটাও বানাবে যাতে ডেটা লোডার দিয়ে না বাইপাস করতে পারে, বুঝতে পারছো? কিন্তু আদপে ভ্যালিডেশন রুলটা কিন্তু এই কাজে লাগে না। আদৌ ভ্যালিডেশনটা এক্স্যাক্টলি কোন জায়গায় লাগবে সেটা আমি দেখাচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার এটা ভরে দিলাম, এবারও আমায় অ্যালাউ করছে সেভ করতে, ঠিক আছে? ইউজুয়ালি ভ্যালিডেশন রুলটা লাগে কন্ডিশনাল ম্যান্ডেটরিনেস চেক করার জন্য। কন্ডিশনাল মানে কিছু সিচুয়েশনে ম্যান্ডেটরি হবে। একটা সিচুয়েশন তৈরি করা যাক, কি সিচুয়েশন হতে পারে? তো আমি ধরো অ্যাকাউন্টে গেলাম, অ্যাকাউন্টে দেখো আমার একটা সিচুয়েশন তৈরি করা আছে। আমি একটা সিচুয়েশন চাইছি, এই ধরো এখানে এই এমপ্লয়ি বলে একটা টেবিল, একটা ফিল্ড আছে। এমপ্লয়ি, এই এমপ্লয়ি ফিল্ডটাকে আমি চাই 10 থেকে 100-র মধ্যে কোনো ভ্যালু অ্যালাউ করতে। 10-এর নিচে কোনো ভ্যালু চলবে না, 100-র ওপরেও কোনো ভ্যালু চলবে না। প্রথমে আমি স্টেপ বাই স্টেপ চাই, ঠিক আছে? প্রথম চেকটা আমি করি এই কন্ডিশন। প্রথম চেকটা হচ্ছে যদি আমার অ্যাকাউন্ট টাইপ হয় প্রসপেক্ট, সেই সময় আমি এমপ্লয়িটাকে বলবো যে আমার এমপ্লয়ি ভ্যালু করতে হবে। তাহলে আমি কি করতে হবে? আমার ভ্যালিডেশন রুল লিখতে হবে। চল একটা ভ্যালিডেশন রুল লেখা যাক, এটা আগে ডিলিট করে দিই, আগের যে ক্লাস থেকে নতুন করে বানাই। তাহলে আমার আমার এই অন্য ভ্যালিডেশন রুলটা আমি সরিয়ে দিচ্ছি যাতে বেশি জিনিস পড়তে না হয়। সব ভ্যালিডেশন রুল ক্লেমটি। তাহলে এবার আমি কি করছি? আমি বলছি এমপ্লয়ি ক্যান নট বি ব্ল্যাঙ্ক, কিন্তু এটার জন্য একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন আছে? যে অ্যাকাউন্টের টাইপ যখন ইকুয়াল টু প্রসপেক্ট হবে সেই সময়, এটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে সেই সময় আমি এমপ্লয়ি চেক করব, এমপ্লয়ি ইকুয়াল টু 0। যখন টাইপ প্রসপেক্ট হবে, এমপ্লয়ি যদি 0 হয় আমি সেটা ব্লক করতে চাই, তাই না? আমি এটা অ্যালাউ করবো না, এমপ্লয়ি ভ্যালু ভরতে হবে। এটা আমার কন্ডিশন, এমপ্লয়ি ক্যানট বি ব্ল্যাঙ্ক। এবার এখানটায় আমরা আসি, এবার এসে আমি যদি দেখি নিউ অ্যাকাউন্টে, তাহলে টাইপ প্রসপেক্ট আমি পেয়ে গেছি, এটা একটা ড্রপ ডাউন, এটা টেক্সট ফিল্ড নয়। আর এমপ্লয়ি যেটা আছে এটার ফিল্ড টাইপটা একটু দেখে নিই। এমপ্লয়ির ফিল্ড টাইপটা তুমি যদি দেখো, এমপ্লয়ি ফিল্ড টাইপটা আসলে একটা নাম্বার ফিল্ড, ঠিক আছে? এবার আমি দেখি এগুলো কাজ করে কিনা। তাহলে টাইপ যদি এটা টেক্সট ফিল্ড না হয় তাহলে এইভাবে লেখা যাবে না। এটা লেখার জন্য তোমাকে একটা ফাংশন ইউজ করতে হবে, সেটার নাম isPickVal। isPickVal কারণ এটা পিক লিস্ট ভ্যালু। তাহলে এই ফাংশনটা কি বলছে? এই ফাংশনটা দেখো লেখা আছে চেকস ওয়েদার দ্য ভ্যালু অফ এ পিক লিস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু আ স্ট্রিং ক্যারেক্টার। পিক লিস্টের ফিল্ডের নামটা এখানে দিতে হবে, আর কোন কোন ডিটেলটা ইউজ করতে চাইছো সেটা দিতে হবে। তাহলে প্রসপেক্টটা প্রথমেই কপি কাট করি, কোডে এখানে বসিয়ে দিই। তাহলে এর মধ্যে আমি ঢুকিয়ে দিলাম, এটা দরকার নেই। পিক লিস্ট ভ্যালু কোনটা এখানে ইনসার্ট করে দেবো, আমার পিক লিস্টটা। তাই তাহলে এইবার হয়ে গেল isPickVal টাইপ প্রসপেক্ট, তার মানে এই চেকটা হয়ে গেল। তাহলে টাইপ ইকুয়াল টু প্রসপেক্ট আসলে এইভাবে লিখতে হবে। যদি পিক লিস্ট হলো ইকুয়াল টু লিখতে পারতাম, যদি টেক্সট ফিল্ড হতো সেটা করা যাবে না, ঠিক আছে? তাহলে এটা একটা কন্ডিশন। এই কন্ডিশনটা যখন ট্রু, সেই সময় নাম্বার অফ এমপ্লয়িজ ইজ ইকুয়াল টু যদি 0 হয় তখন আমি এটা ব্লক করতে চাই, তাই না? তাহলে এখানে নাম্বার অফ এমপ্লয়িজটা তো ব্ল্যাঙ্কও হতে পারে। আগে দেখি এটা কাজ করছে কিনা। এই দুটো কন্ডিশনকে আমি কি করে, এই দুটো কন্ডিশন যখন ট্রু হবে তখনই সেটা ব্লক করতে চাই। দুটো কন্ডিশনকে জোড়া লাগাতে পারি একমাত্র দুভাবে, একটা অর দিয়ে জোড়া লাগাতে পারি বা এন্ড দিয়ে জোড়া লাগাতে পারবো। অর ইউজ করব যখন এনি অফ দ্য কন্ডিশন ট্রু হলেই আমি আমার কাজ করতে চাই, আর
এন্ড কন্ডিশন তখন ইউজ করবো যখন সবকটা কন্ডিশন যৌথভাবে ট্রু হলে তবেই আমি একটা কোনো কাজ করতে চাই। তার মানে কি, অর মানে এনি, এন্ড মানে অল। ঠিক আছে, এই দুটো কন্ডিশন এর কে জোড়া লাগাতে গেলে আমি অর ব্যবহার করব নাকি এন্ড ব্যবহার করব, বলো কার কি মত? স্যার এন্ড হবে স্যার। পিক লিস্ট ভ্যালু যখন প্রসপেক্ট এবং এমপ্লয়িটা যদি 0 হয়, এন্ডটার এর মাঝখানে লেখা যায় এইভাবে, এই যে এন্ড, এটা করা যেতে পারে ইজি উপায়। মাল্টিপল কন্ডিশন যদি হয় তখন এইভাবে লিখবে না, তাকে বারবার করে এরকম এন্ড এন্ড লিখে লিখে যেতে হবে, পড়াতে একটু অসুবিধা হয়। তাই জন্য এটাও ফাংশন ভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়, এন্ড এখানে লিখে দেবো, ফাংশন শুরু করলাম, পাশাপাশি ওটা লিখতে পারি। দেখো এন্ড কন্ডিশনটা যদি আমি ঢোকাই তাহলে এটা পেয়ে যাবো। এখানটায় যদি এন্ডটা ঢোকাই, কেন এন্ড সেটা ডিসকাস করবো। এই দেখো এন্ড, এখানে বলছে লজিক্যাল 1 লজিক্যাল 2 ডট ডট ডট। ঠিক আছে, তার মানে জয়েন করার জন্য এটা ফার্স্ট কন্ডিশন, তুলে দিলাম, বসিয়ে দিলাম। সেকেন্ড কন্ডিশন তুলে নিলাম, বসিয়ে দিলাম। দুটো কন্ডিশনই আছে, বাকি আর লাগছে না, রিড করব। ঠিক আছে, এটা এবার পড়া সুন্দরভাবে পড়ার জন্য এটাকে একটু এইভাবে যদি লিখি তাহলে এটা পড়তে সুবিধা হয়। এইভাবে সবসময় করবে তাহলে পড়তে সুবিধা হয়। প্ল্যান দুটো কন্ডিশন, এই একটা কন্ডিশন, এই একটা, দুটোকে জোড়া লাগাচ্ছি, জোড়া লাগিয়েছি এন্ড দিয়ে জোড়া লাগাচ্ছি, মানে হচ্ছে এই কন্ডিশন আর এই কন্ডিশন দুটোই যখন ট্রু তখনই এটা চলবে। হ্যাঁ বলো। মানে মাল্টিপল কন্ডিশনস থাকলে মানে এইভাবে লিখলে আর কি সেটা সুবিধা হবে, তাই তো? পড়তে সুবিধা হয়, হ্যাঁ, অন্য লোক বুঝতে পারে যে কি লিখেছো, নাহলে এমন ভাবে লেখা হবে সে আদের মানেই বুঝতে পারবে না যে কি লিখেছো। তোমার কাজ তো তুমি যখন করছো তখন তো অন্য টিম মেম্বাররাও কাজ করছে তোমার এইগুলোতে, তাদেরকে সুবিধা করে দেওয়ার দায়িত্ব তোমার। নাহলে তোমাকে ওই বললাম নাসিরউদ্দিনের একটা চুটকি পড়েছিলেন ছোটবেলায়, যে একজন ওকে চিঠি লিখতে নিয়ে এসছে, স্যার আমার একটা চিঠি লিখে দিন, আমি তো মুখোশ লোক, আমি লিখতে পারবো না, আপনি একটা চিঠি আমায় লিখে দিন। মোল্লা নাসিরউদ্দিন বলছে আমার পায়ে ব্যথা, আমি দিতে পারবো না। বলছে এটার কি মানে হলো, আপনার পায়ে ব্যথা? তো আমি তো আপনাকে চিঠি লিখতে বলছি। তখন বলছে যে আমার পায়ে ব্যথা কারণ হচ্ছে আমি যে চিঠি লিখে দেবো ওটা পড়ানোর জন্য আমায় আবার যেতে হবে ওখানে, এই জন্য আমার পায়ে ব্যথা, আমি যেতে পারি, আমি তাই তোমার চিঠি লিখবো না। তো সিচুয়েশনটা তোমাদের যেন না হয় যে তুমি লিখেছো একটা ভ্যালিডেশন রুল, সেটা বোঝানোর জন্য আবার তোমাকেই যেতে হচ্ছে। ঠিক আছে, তোমার দায়িত্ব এটা যে তুমি যেভাবে কাজ করবে সেটা যেন অন্য লোক পড়ে মানে করতে পারে, বুঝতে পারে যে কি করেছো। আচ্ছা, তাহলে হচ্ছে এন্ড কন্ডিশন কেন ইউজ করছি, কেন কি আমি দুটো কন্ডিশনই আমার যখন ট্রু হবে আমি তখনই এটা ব্লক করতে চাই, তাই না? ভ্যালিডেশন রুলের কাজ হচ্ছে ব্লক করা। তাহলে এখানে আমি কি বলবো, এমপ্লয়ি মাস্ট বি এন্টার। আমি এরা মেসেজটা এই ফিল্ডের পাশেই দেখাই, একটু সুবিধা হয় বুঝতে। তাহলে এবার চেক করে দেখি এটা সত্যি চলছে। নিউ অ্যাকাউন্টে গেলাম, এটা অ্যাকাউন্ট বসালাম, টাইপ করে দিলাম প্রসপেক্ট, মাই আইডিয়াটা বসিয়ে দিলাম, সেভ করলাম, চললো? চললো না, কেন চললো না? কেন, নাম্বার অফ এমপ্লয়ি তো ব্ল্যাঙ্ক, 0 তো নয়, পাস করে গেছে। বোঝা গেল? তাহলে আমায় ব্ল্যাঙ্ক ভ্যালু বসাতে হবে। এখানে আর একটা কন্ডিশন আছে, সেটার নাম হচ্ছে ব্ল্যাঙ্ক ভ্যালু। এই দেখো, এই ব্ল্যাঙ্ক ভ্যালু তে আমি ফিল্ডটা বসাই, এই যে এমপ্লয়িজ। সাবস্টিটিউট কি, ব্ল্যাঙ্ক যখন হবে তখন কি দিয়ে সাবস্টিটিউট করবো, 0 দিয়ে, তাই না? এইবার কন্ডিশনটা দেবো 0, তাহলে ব্ল্যাঙ্ক যখন হবে তখন 0 বসাও, আর নর্মাল থাকলে তো নর্মাল থাকলোই। তাহলে ব্ল্যাঙ্ক ভ্যালু চেক করে দিলাম, নাম্বার অফ এমপ্লয়ি 0 ইজ ইকুয়াল টু 0। এইবার চেক সিনট্যাক্স করি,
সেভ। এবার চালিয়ে দেখি চলে নাকি। ছিল ওটা টাইপ প্রসপেক্ট, প্রসপেক্টে দিয়েছিলাম, ব্লক করে দিয়েছি। ঠিক আছে, এবার আমি যদি 0 দিই সেটাও ব্লক করে দিয়েছি। আমি যদি এবার 2 দিই অ্যালাউ করলো। বোঝা যাচ্ছে তাহলে কেন এটা করতে হলো? কারণ হচ্ছে যে এটা আমার তো এটা ইন্টিজার ফিল্ড, ইন্টিজার ফিল্ড হলে তো আমায় ব্ল্যাঙ্ক ভ্যালুটা দিয়ে আমায় চেক করে নিতে হবে যে ওটার ভ্যালুটা আমি কি দিয়ে রিপ্লেস করে দিয়ে আমি ব্যাপারটাকে ইয়ে করব। এবার ধরো আমি বলছি যে ফিল্ডের ভ্যালুটা তো 0 হবেই না, 10-এর নিচেও যেন না, তাহলে এই জিনিসটাই এরম হয়ে গেল, তাই না? তাহলে এটা যদি এবার অ্যাকাউন্টে যাই, আবার একটা নতুন অ্যাকাউন্ট করি, টাইপ করে দিলাম প্রসপেক্ট, এটা যদি টাইপ অন্য কিছু করি না তাহলে কিন্তু এটার কোনো ভ্যালু নেই, কারণ ওটা পাস করে দিল। কেন কি আমার তো টাইপের উপরে ক্যালকুলেট করছে, টাইপ দুটো কন্ডিশন ট্রু হতে হবে, তার মানে আমায় টাইপও হতে হবে প্রসপেক্ট, তবেই আমি বেসিক্যালি ব্লক করব। তাহলে কন্ডিশনাল ব্লকেজ আমি যদি করতে চাই ভ্যালিডেশন রুল, এখানে দেখো 4 নিলাম, তাতেও ব্লক করে দিচ্ছি। এটা আমি 10 যদি দিই পাস করবে কি করবে না? করবে স্যার। কে বলছে করবে না, কে কে বলছে করবে? স্যার করবে। করবে স্যার। কেন? লেস দ্যান ইকুয়াল টু 10 দিয়েছি, লেস দ্যান 10 দিয়েছি, এটা লেস দ্যান ইকুয়াল টু 10 দিলে এটা ব্লক করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এবার যদি বলি যে 100-র উপরেও আমি অ্যালাউ করব না, তাহলে কি করব? স্যার গ্রেটার দেন 100। এইটাই লিখবো গ্রেটার দেন 100। এবার পাস করবে কি করবে না? এটা চলবে না স্যার চলবে না। কেন? না হ্যাঁ স্যার কারণ চলবে, একটা- কারণ চলবে একটা স্যার, কারণ এটা 10-এর নিচে আসবে না আর এদিকে স্যার 100-এর উপরে যাবে না। একটা 100 এর নাম্বার অফ উপরে এমপ্লয়িজ এর একটা ভ্যালু বসাও, কত ভ্যালু বসাবে একটা দাও, একটা ভ্যালু বলো। স্যার 100 এর উপরে তো যাবে, এই কন্ডিশনটা তো দেওয়াই আছে। হ্যাঁ 100 এর উপরে তো যাবেই, বিকজ মানে দুটো কন্ডিশন আছে, একটা 10 এর কম হবে, আবার একটা 100 এর বেশিও হবে। দুটো কি একসাথে ট্রু হতে পারে? দুটো একসাথে ট্রু কি করে হবে বুঝতে পারছি না, সেটা তো হওয়া উচিত না, বিকজ এন্ড না আমি বলছি দুটো কি একসাথে ট্রু হতে পারে কন্ডিশন দুটো? নাম্বার অফ এমপ্লয়িজ এ তুমি যখন কত বসাবে, ধরো 30 বসালে, হ্যাঁ 30 যখন বসালে ব্ল্যাঙ্ক ভ্যালু লেস দ্যান 10 মানে 9, সিচুয়েশন 9। আমি তো ব্লকারটা টেস্ট করছি, আগে ব্লকিং টেস্ট করি। তাহলে আমি যখন হ্যাঁ। 5 বসালাম, ধরো আমি তাহলে ভ্যালিডেশন রুলটা ফায়ার করতে চাই, ব্লক করতে চাই, তখন তখন তাহলে 5 বসলো, ব্ল্যাঙ্ক ভ্যালুতে 5 বসলো, প্রথম এই কন্ডিশনটা ট্রু হলো, হ্যাঁ এই উপরে কন্ডিশনটাও ট্রু হয়ে গেছে, স্পিক ভ্যালভ আমি সিলেক্ট করে দিয়েছি, ট্রু হয়েছে, prospect, এটাও হ্যাঁ। ট্রু হয়ে গেছে, এটা কি ট্রু হলো? এটা ট্রু হয়নি তো, সেটাই। এটা তো ফলস হলো। হ্যাঁ তাহলে একটা কন্ডিশন যদি ফলস হয়ে যায়, তো তিনটে যদি ট্রু না হয়, তাহলে তো এটা তো ব্লক সবসময় করে দেবে, ফলস ব্লক রিটার্ন করে করবে, দেবে। তাই তো? হ্যাঁ মানে হ্যাঁ, তাহলে কি হলো, কাজ করবে না তো ভ্যালিডেশন রুলটা? কাজ করবে না তো, সেটাই বলছি। তাহলে কি করব, এটা কি করে আমি মেক শিওর করবো যে 10-এর নিচেও ব্লক করে, 100-র উপরেও যেন ব্লক করে? স্যার অর দিয়ে। এক্স্যাক্টলি, অর দিয়ে কেন? আইদার অর হয়ে গেল সিচুয়েশন, এনি হ্যাঁ, কন্ডিশন either or, হয়ে যাচ্ছে, either তাহলে or। তার মানে তো হ্যাঁ। এনি অফ দিস, তাই না? এই দুটো কন্ডিশন, এনি মানে অর। হুম, হুম। এবার মজাটা হচ্ছে এই অরটা কিন্তু এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে ট্রু, তাই না? হ্যাঁ এই দুটো নিচের দুটো কন্ডিশনের ক্ষেত্রে true হয়। পিক ভ্যাল কিন্তু সবসময় হতেই হবে, হুম। তাহলে আমি এইভাবে লিখতে পারি। তাহলে এন্ড এর ভেতরে একটা কন্ডিশন
প্লাস অন্য কন্ডিশনটা আসলে দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা। ইন্টারেস্টিং। এবার চেক করে দেখি। দেখলাম টাইপ নিলাম প্রসপেক্ট, মাই আইডি বসিয়ে দিলাম একটা কিছু, সে ব্লক করছে 5-এ ব্লক করছে 55-তে পাস করতে। ওটাই চাইছিলাম। তাহলে ঠিকঠাক লেখা হয়েছে, ঠিক আছে। এবার আমায় কাস্টমার যখন না রিকোয়ারমেন্ট দেয়, তখন রিকোয়ারমেন্ট আইদার তোমাকে বলবে কি কি ভ্যালু পাস করতে দেব, আর কি কি ভ্যালু ফেল, মানে কি কি ভ্যালু মানে অ্যালাউ করবো বা কি কি ভ্যালু অ্যালাউ করবো না। কিভাবে লিখতে দেবো না, আমি ধরো এইভাবে দেখাই। কাস্টমার যখন রিকোয়ারমেন্ট দেবে, রিকোয়ারমেন্টটা আইদার পজিটিভ কন্ডিশনে দেবে বা নেগেটিভ কন্ডিশনে দেবে। কিরম বলবে? বলবে পজিটিভ কন্ডিশনে যদি দেয়, ও বলবে 10 থেকে 100-র মধ্যে ভ্যালুগুলো অ্যালাউ করো, ঠিক আছে। নেগেটিভ কন্ডিশনে কি বলবে? যে 10-এর নিচে অ্যালাউ করব না, 100-র উপরে অ্যালাউ করব না, তাই না? তো অনেক সময় এই ভ্যালিডেশন রুল লিখতে গিয়ে প্রবলেমটা এটাই হয়ে যায়। মাথায় রাখতে হবে কিন্তু আমাদের, যদি এই পজিটিভ কন্ডিশন দিয়ে কাস্টমার পাঠায়, তখন লিখতে আমাদের নেগেটিভ কন্ডিশনটা বার করতে হবে, কারণ ভ্যালিডেশন রুল লেখার জন্য কিন্তু নেগেটিভ কন্ডিশন দরকার, কেন কি সেইগুলোই তো তুমি ব্লক করবে। তো কাস্টমার যদি ডাইরেক্টলি তোমায় নেগেটিভ কন্ডিশনস দিয়ে দেয়, তাহলে খুব সুবিধা হয়ে গেল তোমার ভ্যালিডেশন রুল লিখতে। কিন্তু কাস্টমার যদি তোমায় নেগেটিভ কন্ডিশনস গুলো না দেয়, তাহলে পজিটিভ কন্ডিশনস গুলোকে নেগেটিভ কন্ডিশনে বদলে তারপর ভ্যালিডেশন রুলটা লিখতে হবে। বা একটা ইজি উপায় হচ্ছে পজিটিভ কন্ডিশনস গুলো সব বসিয়ে দেওয়ার পর বাইরে একটা নট লিখে দেওয়া। আচ্ছা, তাহলে খুব ইজি হয়ে গেল, তাই না? বিকজ নেগেটিভ কন্ডিশনটা মানে একটু মানে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, মানে ভেতরের কন্ডিশনস গুলো যেগুলো অ্যালাউ করব, তার বাইরে যদি নট লিখে দিই, তাহলেই আমার ভ্যালিডেশন রুলটা তৈরি হয়ে গেছে, তাই না? খুব ইজি হয়ে গেল তাহলে। তো নটটা ব্যবহার করতে হবে যখন তুমি পজিটিভ কন্ডিশনস গুলো পেয়েছো, তখন খুব ইজিলি তুমি দেখবে পজিটিভ কন্ডিশনস গুলোকে তুমি খাপ 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 বসিয়ে দিলে, বাইরে একটা নট বসিয়ে দিলে, কাজ শেষ, তাই না? আর নেগেটিভ কন্ডিশন যদি তুমি সবকটা পাও, তাহলে নেগেটিভ কন্ডিশনস গুলো নরমালি নেগেটিভ কন্ডিশন এক একটা করে তুমি যদি পাও, তাহলে এগুলোর সাথে সবকটা অর কন্ডিশন লাগাতে হবে, কেন কি ও চাইবে এই সবকটাকে এনি অফ দি এই কন্ডিশন, নেগেটিভ কন্ডিশনস হলে তুমি ব্লক করো, তাই না? আর পজিটিভ কন্ডিশনস গুলো দিলে ও পরিষ্কার বলবে এই কন্ডিশনস গুলো দাও, অ্যালাউ করো, যদি না হয় নট। তার মানে ও বলতে পারে যে এগুলো এটাও হয়তো ভেতরে অর কন্ডিশন হলো, এই কন্ডিশনস গুলো দিয়ে বাইরে একটা নট করে দেবো। এবার একটা লজিক মুখস্থ করা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নট অফ কন্ডিশন 1 or condition 2 is equal to not of condition 1 and not of condition 2. Similarly, not of condition 1 and condition 2 is equal to not of condition 1 or not of condition 2. খুব ক্লিয়ার বোঝাই যাচ্ছে যে এইটা উল্টে যাচ্ছে, তাই না? সবকটা কন্ডিশন যেটা দিয়ে কানেক্ট করেছো অর বা এন্ড, তার বাইরে যদি নট বসাও, ইন্ডিভিজুয়াল কন্ডিশনের বাইরে যদি নট বসাও, সেগুলোর ঠিক উল্টোটা বসাতে হবে, তাই না? সিম্পল লজিক। এটা কিন্তু নটের ক্ষেত্রে ট্রু,
ঠিক আছে, তাহলে এবার আমি কি করব, এটাকে বানানোর চেষ্টা করি। কি এবার এতেই আবার ফিরে আসি। যদি এই কন্ডিশনটাকে আমি আমি 10 থেকে 100-র মধ্যে অ্যালাউ করতে চাইছি, এইটাকে যদি আমি করতে চাই, অরটাকে রিপ্লেস করতে চাই, কিভাবে আমি করব? অরটা কি এন্ড দিয়ে লেখা যায়? অর না লিখে কি এন্ড করা যায়? হ্যাঁ, ওই নট লিখে করা যেত হ্যাঁ, না, নট। এখানে দেখো কত ভাবে মজা করা যায়। এটা যদি আমি নট করি, হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম, বাট শিওর ছিলাম না। এবার এটাকে যদি এন্ড করে দিই, প্রসপেক্ট যখন টাইপ, আরে এন্ডটা ভুলে যাচ্ছি আপাতত, পরে ওটা দেখবো। ভেতরের যে কন্ডিশনটা ছিল, নট দিয়ে লেখার চেষ্টা করছি। আগে ইন্ডিভিজুয়ালি লিখি, হ্যাঁ, তাহলে আমার মনে হয় একটু ইজি হবে। আগে নট কন্ডিশন দিয়ে লিখি, এটা নট নট কন্ডিশনটা কি লাগে এখানটায় আগে দেখে নিই আগে। এই যে নট, দেখো এটা ফলস থাকলে ট্রু করে দেবে, ট্রু থাকলে ফলস করতে হবে। তার মানে লজিকটার ভেতরে যা লজিক লিখছি সেটা উল্টে যাবে। তাহলে আমার লজিক হচ্ছে, প্রথম লজিক হচ্ছে এমপ্লয়ি নাম্বার অফ এমপ্লয়ি লেস দ্যান 10 হবে না, নট লেস দ্যান 10 আমি ব্লক করতে চাই, তো তাহলে একটা কন্ডিশন হচ্ছে 10-এর নিচে যদি নট হয়, এটার ভেতরে আমি উল্টে দিলে কি হবে, এটা নাম্বার নটটা বাইরে লেখা মানে এরকম ভাবে লেখা, খুব ইজি, এরকম ভাবে ভেবে নেবে। নাম্বার ভেবে নট লেস দ্যান 10, ঠিক আছে। তাহলে যখন নাম্বার অফ এমপ্লয়ি নট লেস দ্যান 10, নটটা এবার বাইরে বসে দিচ্ছি। আর একটা কন্ডিশন হচ্ছে যখন নাম্বার অফ এমপ্লয়িজ নট গ্রেটার দ্যান 100, এটা আমি ব্লক করতে চাই, তাই না? এই দুটোকে এবার অর করব নাকি এন্ড করব? or অর, তাহলে আগের কন্ডিশনটাই কে আমি এইভাবে লিখতে পারছি। তাহলে কি হচ্ছে, নাম্বার অফ এমপ্লয়ি লেস দ্যান 10 নয়, নাম্বার অফ লেন গ্রেটার দেন 100 নয়, যে কোনো সিচুয়েশন মানে অর, এবং পিক বিল যদি হয় আমি ব্লক করব। চালিয়ে দেখি চলছে কিনা। টাইপ করে দিলাম প্রসপেক্ট, ভ্যালু এমপ্লয়ি 5 ব্লক করছে, 105 ব্লক করছে, 55 ব্লক করছে। কেন ব্লক করছে? পাঁচ ব্লক করছে,
105 ব্লক করছে, 55 ব্লক করছে। কেন ব্লক করছে? পঞ্চান্নটা দেখি, এর মধ্যে যাই। 55 লেস দেন 10, এটা তো হলো না। 55 যখন লেস দেন 10, এটা ট্রু, এটা তো ফলস। ফলসে ট্রু হয়ে গেল, তাহলে তো কন্ডিশনটা ট্রু হয়ে গেল। বোঝা যাচ্ছে? স্যার বুঝতে পারলাম না। আমি যখন 55 দিচ্ছি তখন তো পাস করার কথা। হ্যাঁ পাস করার কথা মানে হচ্ছে এই ভ্যালিডেশন রুলটা ফলস হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, তা প্রসপেক্ট সবসময় ট্রু হয়ে বসে আছে, তাহলে এটা অন্যটা যে মুহূর্তে ট্রু হবে তখনই এটা ফলস হয়ে যাবে। হ্যাঁ ভ্যালিডেশন রুলটা তখন চলবে না। তা আমি অর কন্ডিশন লিখেছি, হুম তার মানে ভেতরে যে কোনো একটা কন্ডিশন যেই ট্রু হয়ে যাবে, হুম এই ভ্যালিডেশন রুলটা দুটোই ট্রু হয়ে গেল। তাহলে নাম্বার অফ এমপ্লয়ি যখন 55 যাচ্ছে, এটা লেস দেন 10, এটা ফলস। রিভার্স করে দিলাম, ট্রু হয়ে গেছে। অর কন্ডিশনে যে কোনো একটা ট্রু হয়ে যাওয়া মানে ট্রু হয়ে গেল। হ্যাঁ অর কন্ডিশন দেওয়া যাবে না। আচ্ছা বোঝা যাচ্ছে? যদি এন্ড করি তাহলে কি হবে? 55 দিয়ে টেস্ট করি। 55 লেস দেন 10, এটা ফলস। উল্টে গেল ট্রু। 55 গ্রেটার দেন 100, ফলস। উল্টে গেল ট্রু। হচ্ছে কিছু? তাহলে এটাকে নতুন করে লিখতে হবে আমার। অর দিয়ে লিখি। অর দিয়ে যদি এটা আমি লিখতে চাই, নট দিয়ে এমপ্লয়ি যখন বাইরে থেকে লিখি, এমপ্লয়ি যখন, আমার অরিজিনাল কন্ডিশনটা কি ছিল? এটা ছিল ছিল 10-এর নিচে যখন যাচ্ছিল তখন আমি ব্লক করছিলাম, 100-র উপরে যখন যাচ্ছিল ব্লক করছিলাম। দুটো সিচুয়েশন, তাই না? হ্যাঁ এবার আমি ধরো এখানটাকে নট করব। নট অল। হ্যাঁ, যদি আমি নট করি, নট অফ অর, তার মানে কি? এই কন্ডিশনটার মানে অ্যালাউড ভ্যালুজের উপরে আমি যদি না হয় তাহলে আমায় ইয়ে করতে হবে, ব্লক করতে হবে। অ্যালাউড ভ্যালুজ কি আছে? আমি ধরো এটাকে ভেতরে যদি নট করি, এটা যদি আমি নট করি তাহলে কি হবে? আমার এটাকে রিভার্স করতে হবে। বোঝা গেল? নট মানে কি? নাম্বার অফ এমপ্লয়িজ। এবার দেখো 55 যখন যাবে, গ্রেটার দেন 10 ট্রু হচ্ছে, উল্টে গেল ফলস। 55 নিচের কন্ডিশনে এলো, লেস দেন 100 ট্রু, উল্টে গেল ফলস। 5 গ্রেটার দেন 10, ফলস, ট্রু হয়ে গেল। 5 লেস দেন 100, ট্রু হলো, ফলস হয়ে গেল।
তাহলে 5 ব্লক এই কন্ডিশন ট্রু হয়ে গেছে। 105 গ্রেটার দ্যান 10 ট্রু, রিভার্স হয়ে গেল ফলস। 105 লেস দ্যান 100 ফলস, রিভার্স হয়ে গেল ট্রু। চেক করে দেখি। একটু ঘাটা জিনিস, প্র্যাকটিস না করলে কিন্তু ক্লিয়ার হবে না, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট যে প্র্যাকটিস করো। তাহলে এখানে আমি যদি 5 দিই, 105 দিই, 55 দিই, ক্লিয়ার হলো? তাহলে আমি যদি নট কন্ডিশন ব্যবহার করি, ভেতরকার অপারেটরটা রিভার্স করতে হবে। এবার মজার ব্যাপারটা হচ্ছে দুটোর মধ্যে অর আছে, আমি যদি এটাকে নট করে দিই তাহলে এটাকে অ্যান্ড হয়ে গেল। বোঝা যাচ্ছে নাকি আরো ঘেটে গেল? স্যার নটের পরে অরটা দেবো না? নটের পরে আর তো অরটা ছিল বলেই তো দুটো কন্ডিশন কে আমি ভেঙে এবার উল্টে দিলাম। আবার বোঝাই, নটের ভেতরে অ্যান্ড লেখা হ্যাঁ। আর বাইরে অ্যান্ড লিখে ভেতরে নট লেখা, এই বাইরে অর লিখে উল্টে গেলে ব্যাপারটা এক। আবার দেখেন, তার মানে হচ্ছে নটের ভেতরে যদি অ্যান্ড লিখি, এইটা যদি হয়, নটের ভেতরে যদি অ্যান্ড লিখি, এটা ইজ ইকুয়াল টু অ্যান্ড এই অরের ভেতরে ইন্ডিভিজুয়ালি নট লেখা। বোঝা গেল? আচ্ছা আচ্ছা। তাহলে এই কন্ডিশনটাই আবার আমরা বানানোর চেষ্টা করব। প্র্যাকটিস করো তাহলেই হবে। তাহলে ইন্ডিভিজুয়াল কন্ডিশনে নট আছে, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল কন্ডিশনে নট যদি থাকে, সেইগুলোর মাঝখানে অ্যান্ড হলে দুটো কন্ডিশনে কি হবে? অর, তাই না? হ্যাঁ। এটা আগে কি ছিল? এটা এরম ছিল। এটা তাই, এটাই ছিল তো অর। দুটো কন্ডিশনে আমরা কি করলাম? ইন্ডিভিজুয়ালি নট রেখেছি। তাহলে নট ইন্ডিভিজুয়ালি নট অর নট, তাহলে যদি বাইরে ইন্ডিভিজুয়ালি যদি নট লিখি প্রতিটা কন্ডিশনে, সেইটা হচ্ছে যদি আমি এইখানটায় নট দিই, তার মানে নট অফ টু কন্ডিশনস, যেগুলোর মধ্যে এবার অর হয়ে গেল, এই অ্যান্ড হয়ে গেল, উল্টে গেল। আমি যদি এটা নট করি, তাহলে যদি আমি এখানে এবার অ্যান্ড লিখি, তাহলে আর আমার এটা লাগছে না। দেখো ভালো করে। পঞ্চান্ন পাস করতে হবে, তাই তো? দেখে নি, প্রথমে 5 দেখি, 5-এ কি হবে?
এই 5 ঢুকলো এখানে, 5 ইজ গ্রেটার দেন 10, রং, তাই তো? রং মানে হচ্ছে এটা এন্ড এটা রাইট, ট্রু, ট্রু মানে ব্লক করে দিল। 5 যখন পাস করলাম এটা ফলস, ফলস কন্ডিশনে যে কোনো একটা ফলস মানে হচ্ছে এন্ড কন্ডিশন ফলস, রিভার্স করে দিলাম ট্রু, তার মানে এটা চলবে। 105-এ কি হবে? 105-এ এটা ফলস, এন্ড কন্ডিশনে যে কোনো একটা ফলস মানে ফলস, রিভার্স করে দিলাম ট্রু। 55-এ কি হচ্ছে? 55 গ্রেটার দেন 10, ট্রু। 55 লেস দেন 100, এটা লেস দেন 100, ট্রু, দুটোই ট্রু হলো, এন্ড কন্ডিশন ট্রু, রিভার্স হয়ে গেল ফলস, তার মানে এটা চলবে না। 55 পাস হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে? চালিয়ে দেখি, ভ্যালু বসিয়ে বসিয়ে দেখবে। পাঁচ 105, 55, তাহলে কি হলো ব্যাপারটা? এখানে অর ছিল, ভেতরে নট ছিল, বাইরে নট করলে এখানে এন্ড হয়ে গেল। সিম্পল। এই কন্ডিশন গুলো আমি হাত দিচ্ছি, এই কন্ডিশন যেমন ছিল তেমনই রাখলাম। কন্ডিশন গুলো আমি যদি না চেঞ্জ করি, তাহলে ইন্ডিভিজুয়ালি যদি কন্ডিশনস গুলো আমি চেঞ্জ না করি, তাহলে এটার সামনে নট লিখলে এখানে অর দিতে হবে, আর এটার সামনে নট না লিখলে, বাইরে যদি নট লিখতে চাই ভেতরে, তাহলে উল্টে যাবে। ঠিক আছে? প্র্যাকটিস করো, একই জিনিস বিভিন্ন ভাবে লেখা যায়। ঠিক আছে? যখন দেখবে তুমি কন্ডিশন পেয়েছো কাস্টমারের কাছ থেকে, পজিটিভ কন্ডিশন, তখন সবচেয়ে ইজি উপায় হচ্ছে অর 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 দিয়ে সবকটা লিখে বাইরে একটা নট বসিয়ে দেবে, গল্প শেষ। তাহলে তোমার ভ্যালিডেশন রুলগুলো ইজি তৈরি হয়ে যাবে। বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট ট্রাই করো, বলো যে 1 থেকে 10 অ্যালাউড, 30 থেকে 40 অ্যালাউড, 70 থেকে 80 অ্যালাউড, এই 3টে কন্ডিশন, বাকি সব নট অ্যালাউড। কিভাবে বানাবে তৈরি করো, ট্রাই ইট আউট এট হোম। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। দেখো হ্যাঁ স্যার। আরো কমপ্লিকেট করো সিচুয়েশনস এবং এগুলোকে প্র্যাকটিস করো। বলো আর কিছু ইয়ে আছে, কোয়েরিজ? স্যার আমার একটা আছে স্যার, একটা খুব বেসিক জিনিস বলো। স্যার। অনেক মডিউল পড়তে গেলে স্যার বারবার একটা দেখি এপিআই নেম, ওটা স্যার একটু ক্লিয়ার না ওটা অ্যাকচুয়ালি। এপিআই নেম হচ্ছে যে একটা ফিল্ড যখন তৈরি করছো, এখানে ফিল্ড লেভেল, এটা এই যে মালটা থাকছে এটা বেসিক্যালি স্ক্রিনে দেখায়, কিন্তু এইটা হচ্ছে এপিআই নেম, এইটা হচ্ছে আসল। তুমি যখন কোডিং প্রোগ্রামিং করছো বা তুমি সেটআপের ভেতরে কোনো কাজ যখন করছো, তখন ফিল্ড নেমটাই কাজ, এটাকে বলে এপিআই নেম। এইটাকে ইউজ করতে হবে তোমার। তুমি যখন ইনসার্ট ফিল্ড করছো না, তখন তুমি দেখবে এইটাই দেখাচ্ছে। তুমি ভ্যালিডেশন রুল যখন লিখতে যাচ্ছ, এই দেখো অ্যাক্টিভ ফিল্ডটা যখন তুমি বানাতে যাবে, ধরো একটা ভ্যালিডেশন রুল বানাতে যাচ্ছ, অ্যাক্টিভ চেক করছো, ইনসার্ট ফিল্ড করে যখন তুমি এই যে অ্যাক্টিভটা নেবে, এই ইনসার্ট করবে, দেখো এখানে আন্ডারস্কোর আন্ডারস্কোর সি নিল, বুঝা যাচ্ছে কেসটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ভ্যালিডেশন রুল, ওয়ার্কফ্লো রুল, এইসবগুলোতে যখন কাজ করছো, সেটআপের ভেতরে যাই কাজ করবে সবই কিন্তু তোমার বেসিক্যালি এপিআই নেম গুলোতে নিয়ে কাজ হবে। ফিল্ড ভ্যালুটা, ফিল্ড লেভেল দিয়ে হবে না। ফিল্ড লেভেলটা একমাত্র ইউআই তে, মানে নরমাল ইউজার এই স্ক্রিনে দেখতে পাচ্ছে। এই স্ক্রিনে এইটাই যেটা দেখতে পাচ্ছে, এইটা হচ্ছে ফিল্ড লেভেল। লেভেল যা ইচ্ছা হতে পারে, কিন্তু লেভেল তুমি 1000 বার চেঞ্জ করতে পারবে, এপিআই নেম চেঞ্জ করতে পারবে। বুঝা যাচ্ছে কেসটা? এপিআই নেম চেঞ্জ করতে গেলে তোমার যা ডিপেন্ডেন্সি আছে সেগুলোতেও চেঞ্জ করতে হবে।
বুঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা ফিল্ড লেভেল দেখে নিয়েছি, পেজ লেআউট দেখে নিয়েছি, ভ্যালিডেশন রুল দেখে নিয়েছি, রেকর্ড টাইপ তোমরা প্র্যাকটিস করেছো, বানিয়ে দেবে নতুন রেকর্ড টাইপ বিভিন্ন ধরনের। বাটন ক্লিক অ্যাকশনস এগুলো আমরা দেখবো পরবর্তীকালে, ফ্লো যখন করবো সেই দিন আমরা বাটন ক্লিক অ্যাকশনস গুলো দেখবো, আর লাইটনিং ওয়ার্কফ্লো যে এটাও দেখবো সেই দিন। ঠিক আছে, কিপ প্র্যাকটিস। ওকে, যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে, হ্যাপি উইকেন্ড, and keep practicing.